হচ্ছে উই ডোন্ট কেয়ার। শেখ হাসিনার রায় সম্পর্কে আপনাদের দলের নেতাকর্মীদের প্রতিক্রিয়া কি? সাদ্দাম, আমি আপনার কথা শুনতে পাই না, একটু আনমিউট করে নেন। প্রথম কথা, শুধুমাত্র আমাদের দলের ক্রিয়া প্রতিক্রিয়া নয়, আজকে বাংলাদেশের প্রতিক্রিয়া হচ্ছে উই ডোন্ট কেয়ার। শেখ হাসিনা যেটি বলেছেন, সত্যিকার অর্থেই বাংলাদেশের মানুষ জানে যে এটি একটি পূর্ব নির্ধারিত রায়, এটি একটি ক্যাঙ্গারু কোর্টের ট্রায়াল। এটি আজকে এমন একটি বিচারিক প্রহসন বাংলাদেশে বাস্তবায়িত হয়েছে যেখানে সরকার হচ্ছে বিচারক, আর বিচারকরা হচ্ছে সরকারের লাঠিয়াল বাহিনী, যেখানে প্রসিকিউশন হচ্ছে রাজাকারদের উকিল দিয়ে গড়ে তোলা, এবং যেখানে তদন্ত কমিটি পুরো গোয়েবলস ও তথ্য উপাত্ত পরিসংখ্যানের মধ্য দিয়ে এখানে কর্মকাণ্ড পরিচালনা করেছে। এবং আজকে দেখুন যে এই ক্যাঙ্গারু কোর্টের যে ট্রায়াল বাংলাদেশে যেটি করা হলো, এটি শুধুমাত্র যে আইনগতভাবে একটি সমস্ত ধরনের ন্যায় বিচারের শর্তের লঙ্ঘনের উদাহরণ এটি নয়, এটি এই দখলদার অবৈধ সরকার তার ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করা এবং একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করা, বাংলাদেশে সাংবিধানিক ধারাবাহিকতা এবং আইনের শাসন যেন প্রতিষ্ঠিত না হয়, বাংলাদেশের জন্য স্থিতি সমৃদ্ধি ফিরে না আসে, যেটির মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক গণতন্ত্রের আবহ তৈরি হবে, এবং বাংলাদেশে এই রাজনৈতিক অস্থিতিশীলতা জারি রেখে একটা মবের রাজনীতিকে প্রাতিষ্ঠানিকীকরণ ঘটানোর মাধ্যমে বাংলাদেশের মৌলবাদী উগ্রবাদী গোষ্ঠীকে আরো শক্তিশালী করা, এটি হচ্ছে যে এই দখলদার সরকারের মূল লক্ষ্য, এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই তারা এই রায়টি দিয়েছে। এটি প্রথমে এটি রায় দেওয়া হয়েছে, তারপরে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। আসলে এটি সম্পূর্ণভাবেই উল্টো ভাবে এটি প্রতিষ্ঠিত করা হয়েছে, এবং আইনগত প্রশ্নগুলো যদি আপনি নিয়ে আসেন, আজকে এখানে যারা শুনছেন বাংলাদেশের আহ সচেতন জনগোষ্ঠী, আমাদের দেশে বিদেশে যারা বাংলাদেশের নাগরিক আছেন, সকল রাজনৈতিক দলের নাগরিক, আজকে দেখুন যে ক্যাঙ্গারু কোর্টের ট্রায়াল এটি কেন বলা হচ্ছে। আজকে এই যে আইনে এটির বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করেছে প্রহসনের মাধ্যমে, সেটি হচ্ছে যে আইসিটি যেটি অ্যাক্ট 1973, যেটি আপনি জানেন যে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য, মানবতা বিরোধী অপরাধ নিশ্চিত করার জন্য এই আইনটি করা হয়েছে। এটির মাধ্যমে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের সহযোগীরা, এই বিশ্ব রাজাকার আল বদর বাহিনী, যারা গণহত্যা যজ্ঞে সহযোগিতা করেছে, সক্রিয় ভূমিকা পালন করেছে, তাদের জন্য এই আইনটি করা হয়েছে। জুলাই আগস্টের ঘটনাকে যখন আপনি এই আইনে প্রয়োগ করতে চান, তো সুস্পষ্ট এটি বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত যে এটি রাজাকারদের বিচার করার প্রতিশোধ হিসেবে এটি করা হচ্ছে, এবং আইনি কোনো মানদণ্ড এখানে অনুসরণ করা হচ্ছে না। দ্বিতীয়ত, এই আইনটি অধ্যাদেশের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে সংশোধন করে। সংশোধন তো আর জুলাই আগস্টে হয়নি, এই দখলদার সরকার ক্ষমতা দখল করার পরে সংশোধন হয়েছে, সেদিক থেকেও এটি অবৈধ। আইন তো আর আইন হয়েছে পরে, অপরাধ আগের, এটিও আইনি দৃষ্টিভঙ্গি থেকে যুক্তিসঙ্গত নয়। আরেকটি হচ্ছে যে অধ্যাদেশ, অধ্যাদেশ বাংলাদেশে বা যে কোনো দেশের যে বিদ্যমান নিয়ম কানুন আছে সেখানে কারা করতে পারে। অধ্যাদেশ যদি কখনো করাও হয়, সেটি গণতান্ত্রিক সরকার, জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার, আইনি সরকার, সেটি তারা করতে পারে, এবং সেই অধ্যাদেশও কিন্তু আইন নয়, সেটি পরবর্তী সংসদে অনুমোদন প্রাপ্ত হয়। তো আপনি অধ্যাদেশের মাধ্যমে এই একটি বেআইনি ভাবে আপনি সংশোধন করছেন, এবং সেটাও একটা বেআইনি কাঠামোর মাধ্যমে, এবং সেটির মাধ্যমে আপনি এই আইনগত আহ প্রক্রিয়া হিসেবে এটা আমাদের কাছে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আহ, আপনি যদি অভিযুক্ত কাউকে করেন, অভিযুক্ত করার ক্ষেত্রেও তার তো আহ, অংশগ্রহণের স্বাধীনতা থাকতে হবে, আইনগত প্রতিনিধিত্বের স্বাধীনতা থাকতে হবে। এটা এটি এই মামলায়, যদি আমরা এটাকে মামলা হিসেবেও ধরে নেই, এই মামলায় কি দেশরত্ন শেখ হাসিনার কোনো আইনগত প্রতিনিধিত্বের সুযোগ ছিল, বা তার যে প্রতিনিধিত্বের অধিকার, আত্মপক্ষ সমর্থনের অধিকার, সেটি কি এখানে হয়েছে? আইনজীবী নিযুক্ত হয়েছে স্বাধীন মতো, নাকি একটা প্রহসনের রাষ্ট্রপক্ষের আইনজীবী এখানে নিয়োগ দিয়ে একটা তামাশা রচনা করা হয়েছে? আপনি যদি আরেকটি বিষয় দেখেন যে এখানে বিচারপতিদের নিয়োগ, বাংলাদেশের সংবিধানের 98 অনুচ্ছেদ অনুযায়ী অতিরিক্ত বিচারক প্রবেশনারি হিসেবে নিয়োগ দেওয়ার সুযোগ থাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 6 ধারা অনুযায়ী সেখানেও কিন্তু এটি বিচারক নিয়োগের যে শর্তগুলো আছে, এই দখলদার সরকার কিন্তু সেই বিচারক নিয়োগের শর্তগুলো পর্যন্ত পূরণ করেনি। তো প্রত্যেকটি ক্ষেত্রে আইনগত লঙ্ঘন ঘটেছে। এবং আরেকটি আপনি দেখুন যে এই এই তথাকথিত এই যখন এই বিচারিক প্রক্রিয়া তারা চলছিল, সেই সময়ে তারা কিন্তু সেই অতিরিক্ত বিচারকদের তারা চাকরি স্থায়ী করেছে। তার মানে এটি যে একটা প্রলোভন, এটি যে এক ধরনের
দেয়া নেয়ার মাধ্যমে এটি সম্পন্ন করা হচ্ছে। আর বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে কারা? যাদেরকে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাদের পূর্বে কখনো হাইকোর্ট বিভাগের বিচারপতি হওয়ার অভিজ্ঞতা আছে? কারণে বিচারপতি এই বিচার কার্যক্রম পরিচালনা করার অভিজ্ঞতা নেই, তাদেরকে অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এবং এদের সবাই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। তারা কিন্তু এই জুলাই আগস্টের সময়ে আওয়ামী লীগ সরকারের পতন চেয়েছে, শেখ হাসিনা সরকারের পতন চেয়েছে। তো যারা বিচার কার্যক্রম পরিচালনা করবে তারা যখন রাজনৈতিক পক্ষপাত দুষ্ট, তখন এটা বুঝতে অসুবিধা নেই যে রায়টা আসলে ট্রাইব্যুনাল থেকে হচ্ছে না, রায়টা হচ্ছে যমুনা থেকে, রায়টা হচ্ছে মগবাজার থেকে, রায়টা হচ্ছে নয়াপল্টন না, থেকে, এই রায়টা হচ্ছে বাংলা মোটর থেকে। এই বিচারকদের কারো এই জীবনে প্রথম তারা এই একটা বিচার লিখেছেন, এর বাইরে তারা কোনোদিনও কোনো রায় লেখেন নাই। এটাই একমাত্র তাদের রায়। যাই হোক, এগুলো তো সবাই কম বেশি এখন জানে। আমি জানতে চাই যে এই রায়ের পরে আপনার কর্মীদের মনোভাব কি? দেখুন, বাংলাদেশের কর্মীরা, এটি তো আজকে থেকে নয়, এই রায়টি তো স্ক্রিপ্টেড। এই রায়টি তো আওয়ামী লীগের নেতা কর্মীরা, বাংলাদেশের সাধারণ মানুষ তো জানে যে দখলদার সরকার কি করতে চাচ্ছে, কি করতে চায়, এবং তারা কতটুকু সীমা লঙ্ঘন করতে চায়। বাংলাদেশের মানুষের এটি জানা রয়েছে, যে কারণে আওয়ামী লীগের নেতা কর্মীরা 5ই আগস্টের পর থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে রয়েছে। এবং এই দখলদার সরকারের রায়, দখলদার সরকারের দমন পীড়ন, তাণ্ডব, ধানমন্ডি 32 নম্বর মাটির সঙ্গে মিশিয়ে দেয়া, কোনো কিছুই আসলে আওয়ামী লীগের নেতা কর্মীদের মনোবল রুখতে পারবে না। বরং আওয়ামী লীগের নেতা কর্মীরা আরো দৃঢ় হবে, আরো প্রতিবাদী হবে, আরো প্রতিরোধী হবে। এবং আমরা যে একটা বৃহত্তর গণতান্ত্রিক সংগ্রামে রয়েছি, সেই গণতান্ত্রিক সংগ্রামে সাফল্যমণ্ডিত করার মাধ্যমে, দখলদার সরকারের বিদায়ের পথ প্রশস্ত করার মাধ্যমে বাংলাদেশে যেন একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি প্রতিষ্ঠিত হয়, একটা কম্পিটিটিভ ডেমোক্রেসি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশের রাজনীতিতে যেন লিবারেল ডেমোক্রেসির উপাদানগুলো ফিরে আসে, বাংলাদেশের মানুষ যেন একটা বৈধ কর্তৃপক্ষ পায়, একটা জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে পারে, মানবাধিকার ভিত্তিক একটা রাষ্ট্র বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারে, সেই সংগ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে। এবং এই এই আহ, আন্দোলন সংগ্রাম, লকডাউন, শাটডাউন, এটি আসলে স্টেট ডাউনের মাধ্যমেই সাফল্য মণ্ডিত হবে। এবং সেটি প্রমাণ হয়েছে যে আপনি দেখুন যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রতি নৈতিকভাবে সমর্থন প্রদান করেছে। যখন যখন এই দেশে দখলদার সরকারের বিরোধিতা করে বাংলাদেশে নাগরিক হিসেবে বেঁচে থাকার অধিকার আপনার নেই, যখন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমের স্বাধীনতা কিংবা বঙ্গবন্ধু এই শব্দটি লেখার কারণে হয়তো আপনি সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামি হয়ে যাবেন, সেই বাস্তবতার মধ্যেও কিন্তু সাধারণ মানুষ, চাকরিজীবী, খেটে খাওয়া মানুষ, গ্রামে গঞ্জের মানুষ, তরুণ প্রজন্ম, তারা কিন্তু আওয়ামী লীগ ঘোষিত লকডাউন এবং শাটডাউন কর্মসূচি সাফল্যমণ্ডিত করেছে, সমর্থন দিয়েছে, সরকারি অবৈধ সরকারের সমস্ত কার্যক্রম থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে, বয়কট করেছে। তাই আমি মনে করি যে এই আন্দোলনের নৈতিক জয় ইতিমধ্যেই হয়েছে, এবং এই আন্দোলন তার পরবর্তী ধাপে যাবে। এবং এই পরবর্তী ধাপ হচ্ছে যে আমাদের লড়াইয়ের পথটিকে বেগবান করা এবং এই দখলদার সরকারকে চ্যালেঞ্জ করা, দখলদার সরকারের অবৈধ কর্তৃপক্ষের আস্তানা গুড়িয়ে দেয়া, মৌলবাদের আস্তানা গুড়িয়ে দেয়া, এবং গুড়িয়ে দিয়েই নতুন দিনের গণতান্ত্রিক সূর্য বাংলাদেশে বিকশিত করা। যে কারণে এটি একমাত্র পথ, এবং যে কারণে আমরা মনে করি যে আমরা আমাদের এই যে লড়াই সংগ্রামে রয়েছে, এই লড়াই সংগ্রামের চূড়ান্ত ধাপে আমরা রয়েছি, এবং এই চূড়ান্ত ধাপে দখলদার সরকারের বিদায়ের মাধ্যমে এই চূড়ান্ত ধাপের আহ পরিণতি লাভ করবে বলে আমি মনে করি। সাদ্দাম হোসেন, এই রায় ঘোষণার পরে আমরা এখন পর্যন্ত দৃশ্যমান ছাত্রলীগের তেমন কোনো কর্মকাণ্ড আমরা দেখিনি, তেমন কোনো তৎপরতা দেখিনি। এটি কি কৌশলগত? না, দেখুন, গোটা বাংলাদেশে আজকে কিন্তু আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচিটি কি? আপনি আজকেও কিন্তু আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি শাটডাউন। এই শাটডাউন হচ্ছে যে এক ধরনের অসহযোগ আন্দোলন, যেখানে আহ, এই দখলদার সরকারকে সহযোগিতা করা, আইনগত, নৈতিক কিংবা কোনো ধরনের তৎপরতাগুলোর সঙ্গে সামিল না হওয়া, সেটির সঙ্গে সম্পৃক্ত না হওয়া, এই গণতান্ত্রিক কর্মসূচিটি কিন্তু এটি। তো সেই অর্থে আজকে ঢাকা শহরে সাধারণ মানুষ তো সমর্থন জানিয়েছে, সেটি নিশ্চিত করার জন্য বিভিন্নভাবে ক্যাম্পেইনিং করা, অনলাইন ক্যাম্পেইনিং গুলো অংশগ্রহণ করা, এবং একই সঙ্গে প্রতিরোধমূলক কর্মসূচি, যে প্রতিরোধমূলক কর্মসূচি আসলে গণতান্ত্রিক রাজনীতির একটি অন্যতম অনুষঙ্গে পরিণত হয়েছে। এবং সম্ভবত যেই রাজনীতি বাংলাদেশের এই খেলাকে বদলে দেবে, এবং সেই লক্ষ্যেই প্রতিরোধমূলক কর্মসূচি জনগণের সমর্থন অর্জন করে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া থেকে শুরু করে দখলদার সরকার যেন তার দমন পীড়নের কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে,
এই অবৈধ কর্তৃপক্ষ যেন রাষ্ট্রকে ব্যবহার করে নিজেদের ফায়দা লুটতে না পারে, এই বেআইনি শাসকেরা যেন বাংলাদেশের মানুষের উপরে আর ব্যবহার করে যেন নিজের স্বার্থ হাসিল না করতে পারে, সেই লক্ষ্যেই কিন্তু প্রতিরোধমূলক কর্মসূচি গোটা বাংলাদেশেই সম্পন্ন হয়েছে। এবং সাফল্যের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরাই সেটি নেতৃত্ব দিয়েছে, নেতৃত্ব দিয়ে যাচ্ছে। যে কারণে আমি মনে করি যে কারাগারে থাকুক, কারাগারের বাইরে থাকুক, নেতাকর্মীরা লড়াইয়ে থাকুক, আত্মগোপনে থাকুক, সবাই সবার জায়গা থেকে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা এই গণতান্ত্রিক সংগ্রামে সবাই এক একজন লড়াকু যোদ্ধা, একজন চ্যাম্পিয়ন, একজন মানবাধিকারের ভ্যানগার্ড হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে রয়েছে। এবং এই মাঠে তো রয়েছেই, এই মাঠে ফলাফল শেষ করেই ছাত্রলীগের নেতাকর্মীরা ঘরে ফিরবে। সাদ্দাম, আমি আমার এই অনুষ্ঠানে আপনাদের একেবারে তৃণমূলের বেশ কিছু কর্মী আমার সঙ্গে যুক্ত হয়েছেন। তারা এক একজন আগুনের গোলার মতো। তা আপনারা যেরকম কর্মসূচি দিচ্ছেন, তারা মনে করছে আরো শক্ত কর্মসূচি তারা চায়। তারা এরকম ধীর গতির কর্মসূচি তারা চায় না। আমাদের কর্মীরা তো অনেক প্রাগ্রসর, এবং কর্মীরা আমাদের সংগ্রামকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা সত্যিকার অর্থেই আগুয়ান হয়ে রয়েছে। বাংলাদেশ একটা রাজনৈতিক আগ্নেয়গিরির মধ্যে রয়েছে, এবং আমাদের নেতা কর্মীরা সবচেয়ে বেশি তেজদীপ্ত, সবচেয়ে বেশি সংগ্রাম মুখর, সবচেয়ে বেশি সৃজনশীল, এবং তারা অনেক ধাপ এগিয়ে সময়ের তুলনায়, এবং লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফয়সালা কিভাবে করতে হবে ছাত্রলীগের নেতাকর্মীরা সেটি নির্ধারক ভূমিকাটাই পালন করতে চায়। কিন্তু আমরা মনে করি যে আমাদের যে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতা, যেখানে আমরা অনেকগুলো লক্ষ্য অর্জন করতে চাই, এই লক্ষ্যের কোনোটিই কিন্তু দলীয় লক্ষ্য নয়। এই লক্ষ্যটি বাংলাদেশের মানুষের ভাগ্যের সঙ্গে সম্পর্কিত। এই লক্ষ্যের অংশগুলো বাংলাদেশের মানুষের মর্যাদার সঙ্গে সম্পর্কিত। কারণ আমরা রাজনীতি, আমরা বিভিন্ন জন বিভিন্ন রাজনৈতিক দল করতে পারি, কিন্তু বাংলাদেশে তো আমরা একটা প্রতিযোগিতামূলক রাজনীতি দেখতে চাই, একটা স্থিতিশীলতা আমরা দেখতে চাই, গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চাই, মানুষের ভোটের মাধ্যমে, মানুষের রায়ের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে সেটি নিশ্চিত করতে চাই, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ধারণাটা আমরা নিশ্চিত করতে চাই, দেশে আমরা স্থিতি চাই, দেশে আমরা এক ধরনের নিরাপত্তা চাই। তো আজকে তো বাংলাদেশের মানুষের প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা জীবন, এই সবকিছুকেই তো আজকে সংকটের মুখে ফেলে দিয়েছে, চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। বাংলাদেশের মানুষ আজকে এমন একটি সংকট মুখের মধ্যে রয়েছে যেখানে গভীর খাদে এই দখলদার সরকার জনগণকে নিয়ে গেছে। তো সেখান থেকে উত্তরণের জন্য দেশরত্ন শেখ হাসিনা অত্যন্ত স্থিতধী, অত্যন্ত দূরদর্শী, অত্যন্ত শক্তিশালী, এবং অত্যন্ত রাজনৈতিক ভাবে প্রভাব বিস্তারকারী, এবং বাংলাদেশের মানুষের, জনগণের মনন, মেজাজ সবকিছু আলোকে এটা আমাদের ভবিষ্যৎমুখী কর্মরেখা নির্ধারণ করেছেন। যে কারণে আমি মনে করি যে আমাদের আগুয়ান সংগ্রাম, সংগঠনের দূরদর্শী নেতৃত্ব এবং বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার পরিমেয় সাহস, এটির উপর ভর এবং ভরসা করেই আসলে আমরা আমাদের বিজয়ের বন্দরে পৌঁছে যাব।